ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পড়তে হয় কেন? ইরানের নারীরা কীভাবে এত উচ্চশিক্ষিত, তাদের পড়াশোনার পদ্ধতি কেমন? সো আপনারা হয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আপনাদের সোশ্যাল সার্কেলে এমন অনেকে পাবেন যারা বলবে আমি ইরানিদের সাথে ফার্স্ট হ্যান্ড কথা বলেছি। কি কোথায়? তারা যখন ইউরোপ আমেরিকা পড়াশোনা করতে যায় ইরানিদের সাথে ফার্স্ট হ্যান্ড কথা বলে এবং সেই অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স দিয়ে ওটাকে জেনারেলাইজ করে দেয়। অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স কখনো জেনারেলাইজ করা যায় না, দ্যাটস আ ফ্যালাসি। এখন দেখেন, আমি এরকম একটা অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স বলি। আমি যখন ইউরোপে পড়াশোনা করছি, মাস্টার্স করছি, আমি ওখানে মাস্টার্সের ছাত্র, আমি ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তখন সেখানে ইরানি স্টুডেন্ট পাই, আমার ক্লাসমেট পাই, আবার পিএইচডি করতেছে এমন লোকজনও পাই। তারা কারা? ইউরোপিয়ানরা মদের ক্লাব, মদের ইয়েতে যায়, ওই যেখানে সেন্টার আছে মদ খাওয়ার, কি বলে বারটার হোয়াট এভার, 2 দিন। আর ইরানিরা যায় 7 দিন। ওরা সিনেমায় যায় সপ্তাহে 1 দিন, ওরা যায় 7 দিন। ওরা হলো ওইসব ইরানি যারা ওইখানে ইসলাম পছন্দ করে না। ইভেন ওয়েস্টেও তো প্রচুর মানুষ আছে মুসলমান। ওরা হচ্ছে প্রচণ্ডভাবে আমেরিকানদের চেয়েও বেশি আমেরিকান, ওরা হচ্ছে ওখানে যায়। তো ওই রকম যখন ইরানি আমার ক্লাসমেট, তারা যখন দেখলো ইরানের বিপ্লবের সময়, বিপ্লব বার্ষিকী ফেব্রুয়ারিতে, আমি কাভার ফটো দিলাম, এগুলো দিলাম, তখন ফার্সিতে আমার ইরানি ক্লাসমেট ফার্সিতে লিখলো দূরের বাদ্য শুনতে ভালো। তখন আমি ওকে রিপ্লাই লিখলাম, কিন্তু আমার হৃদয় তো বিজিত হয়ে গেছে, আমি কি করবো? মানে তো সাহিত্যিকভাবে কথা বল। এখন ওই ইরানি ক্লাসমেট আরেকজন, সে বলতেছে যে এই মোল্লাদের এগুলো আমি পছন্দ করি না এগুলো। তখন আমি তাকে ইরানি ইতিহাস বলা শুরু করলাম। তারপর আমি তাকে বললাম, তোমাদের বিপ্লবের 7-8 বছর আগে আমরা বিপ্লব করছি, আমাদের জনসংখ্যা তোমাদের দ্বিগুণের বেশি, 7 কোটি, আর তোমাদের 3.5 কোটি ছিল তখন। আমাদের বিপ্লবের নেতা 4 বছর পর যখন মরে, তখন জানা যায় কয়টা লোক ছিল? যেন 18টা লোক ছিল। তো যেটা আমি ওকে বলতেছিলাম যে তোমাদের বিপ্লবের নেতা যখন 79 সালে ফেব্রুয়ারিতে দেশে ফিরে আসে, 3.5 কোটি জনগণের মধ্যে 70 লক্ষ লোক রাস্তায় নেমে আসছিল। ইমাম খোমেনি নামবে, তার ফ্লাইট ল্যান্ড করবে, তখন গভর্নমেন্ট কী করলো? তাকে মেরে ফেলবে। তার চারিদিকে ট্যাঙ্ক, আর্মির ট্যাঙ্ক, এগুলো নিয়ে এয়ারপোর্ট ঘিরে ফেললো। 70 লক্ষ লোক এয়ারপোর্টকে ঘিরে ফেললো। তখন তারা বললো স্ট্যান্ড ডাউন। এখন 70 লক্ষ লোককে তো মেরে ফেলা যাবে না, সম্ভব না। আদারওয়াইজ ওখানেও তারা ইমাম খোমেনিকে মেরে দিত। তারা কেন প্লেন শুট ডাউন করেনি? কারণ প্লেনে বিদেশি জার্নালিস্ট ছিল, প্লেনে ইউরোপিয়ান জার্নালিস্ট ছিল, নাহলে প্লেনও শুট ডাউন করে দিত। তারপর তোমাদের সেই খোমেনিকে জনগণ এভাবে স্বাগত জানিয়েছে। তারপর খোমেনি রাহবার হইল, খোমেনি ইসলামী শরিয়া বাস্তবায়ন করলো, 10 বছর দেশ পরিচালনা করলো ইসলামী শরিয়া মোতাবেক। তারপর খোমেনি যখন মারা গেল, 1,10,00,000 লোক জানাজায় আসলো, হাসরের ময়দানের মতো। এটার এরিয়াল ফুটেজ পাবেন আপনার, 1989 ফিউনারাল অফ ইমাম খোমেনি, ইউটিউবে সার্চ করে দেখেন, ঐতিহাসিক। তাহলে আমি ওকে বললাম, আমার ইরানি ক্লাসমেটকে, যে দেখো, তুমি যদি প্রো ডেমোক্রেসি হয়ে থাকো, তাহলে তোমার উচিত বেলায়েতে ফকি এই সংবিধানকে সাপোর্ট করা। কেননা আমি দেখতে পাচ্ছি এই ইসলামিক শাসনের অপারেশনের আন্ডারে থেকেও তোমাদের জনগণ এই ইসলামিক অপারেশনই পছন্দ করে। সো মেজরিটি শাসন, মেজরিটি এটা পছন্দ করে, লেট দেম বি। তারপরে আমার যে ক্লাসমেট ইরানি, ওর নাম আব্বাস, ও হলো ওর রুমমেট পিএইচডি করতেছে, মর্তজাকে বলতেছে মর্তজা, এই মানে জনাব মর্তজা। মাসুদ তো ইরানের ইতিহাস আমাদের চেয়ে ভালো জানে। তাই মর্তজার সাথে কথা বললাম যে দেখো, আমরা এখানে ইউরোপে মাস্টার্স করতে আসছি, আমার 100 স্টুডেন্টের মধ্যে 80-90 মনে স্টুডেন্ট, এর মধ্যে মাত্র 10% মেয়ে, তাও একজন ইরানি মেয়ে, আর ইউরোপের বিভিন্ন দেশ থেকে। তাহলে তোমাদের দেশে চিত্র কেমন? ও বললো যে আমাদের মাস্টার্সে মেয়ে 50%-এর মতো, পিএইচডিতে মেয়ে 60%। তাই বললাম যে ইউরোপের কোনো দেশে পিএইচডিতে মেয়ে 60% হয় না কেন? মাস্টার্সে মেয়ে এত হয় না কেন? তোমাদের এখানে কি হইলো যে মেয়েদের এডুকেশন এত বেড়ে গেল? বিপ্লবের আগে তো এটা ছিল না। আমাদের বাংলাদেশে রাত 12টার একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে নিরাপদ বোধ করে না। ও বললো যে না, আমাদের এখানে এরকম না, আমাদের ওখানে কোনো মেয়েকে কেউ কিছু বললে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে। বাসে আলাদা দড়ি বাঁধা আছে, এপাশে মেয়েদের সিট ফাঁকা থাকলে ওখানে কেউ যায় না। রাত 3টার সময় একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে তেহরান রাস্তায়, সে টোটালি নিরাপদ। একথা কে বলতেছে? বেনামাজি মদখোর ইরানি, যে ইরানের শাসন পছন্দ করে না, সে ওখানে গেছে। একটা সোসাইটি কোনভাবে ডিজাইন করলে, কত উচ্চতায় নিয়ে গেলে এই শাসন ব্যবস্থার
শত্রুরাও এই কথা বলতে বাধ্য হয়। শুধু তাই না, আমার ইরানি প্রফেসর ছিল, আমি কোর্স করছি ইন্ট্রোডাকশন টু কাস্পিয়ান স্টাডিজ, জিইডি টাইপ কোর্স থাকে না, সেখানে ইরানি প্রফেসর, সে বলে আমি টাই পরে এসেছি, আমি ইরানের সরকারি অফিসগুলোতে টাই পরে যাই, ওখানে অলিখিতভাবে টাই পরা নিষিদ্ধ, যেহেতু এটা খ্রিস্টানদের সিম্বল। এই জন্য ইন শো অফ ডিফারেন্স আমি টাই পরে যাই, যে আমি তোমাদের এটারে গুনি না, বুড়া আঙ্গুলি দেখিলাম, এরকম। তো এভাবে সে বলতেছে যে সে ইসলামী শাসন পছন্দ করে না। দেন ওই প্রফেসরও বলতেছে বাট দ্য ক্লিনিক্স, এই মোল্লারা, এদেরকে যদি তুমি পার্সোনালি জানো, দে আর ভেরি গুড পিপল। এইটা ভেবে দেখেন যে সে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু এই শত্রুও বলতেছে দে আর ভেরি গুড পিপল। এটা কোথায় অ্যাচিভ করা যায়? আমাদের এখানে আমরা অ্যাচিভ করতে পারি না কেন? যে আমরা একটা ইসলামী দল হই, গোষ্ঠী হই, হোয়াট এভার হই, আমাদের শত্রুরাও বলবে আমিও রাজনৈতিক শত্রু, কিন্তু মানুষ কিন্তু খুব ভালো। এবং সেটা বিদেশে গিয়ে বলবে, যেখানে তার ইচ্ছা মতো মিথ্যাচার করার কোনো বাধা নাই, সেখানে এটা বলবে। তো এইটা ইরানের ইসলামী বিপ্লব এবং শাসন ব্যবস্থা, তাদের এত ডিপ ডিপ শিকড় আছে, যে শিকড়গুলো শত্রুর মুখেও এই কথা নিয়ে আসে যে বাট দ্য ক্লেরিক্স, তারা অনেক ভালো মানুষ, এটা বলতে বাধ্য হয়। তো হিজাব পড়তে কেন বাধ্য, এই প্রশ্নটা আমরা ছিলাম। ইরান নারীদেরকে বাধ্যতামূলক হিজাব পড়তে হয় কেন? সো এইখানে হিজাব জিনিসটা ইরানের আইন করে বাধ্য করে দিয়েছে। প্রথম জিনিস শরঈ একটা ব্যাপার, শরিয়ার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইসলামী হুকুমাত, শাসন ব্যবস্থার যিনি প্রধান, তিনি প্রয়োজনে ইসলামী সমাজ এর প্রেজারভেশনের জন্য তিনি কিছু কাজ করতে পারেন। যেমন একটা বৈধ ম্যারেজ, এটাকে তিনি জোর করে তালাক দেওয়া দিতে পারেন। এটা আপনারা সুন্নি ফকিহদের কাছ থেকে শুনে নেবেন। এটা ইসলামী শাসক, সর্বোচ্চ শাসকের এইরকম অথরিটি পর্যন্ত থাকে, যদি এটা দরকার হয় ইসলামী রাষ্ট্র বা সমাজকে, ইসলামী হুকুমাতকে প্রিজার্ভ করার জন্য, প্রয়োজনে তিনি হালালকেও নিষিদ্ধ করতে পারেন, বা এরকম ম্যারেজ পর্যন্ত ভেঙে দিতে পারেন, এরকম এখতিয়ার তার আছে। সো কিছু স্পেশাল প্রিভিলেজ আছে, এই প্রিভিলেজগুলো কোরআন থেকে আসে। নবীজিকে আইন প্রণয়নের এখতিয়ার দেওয়া হয়েছে। তিনি তোমাদেরকে কিছু বিষয় থেকে বিরত করেন এবং কিছু বিষয় বাধ্য করেন। আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। রাসূল লেজিসলেটিভ পাওয়ার থাকে আল্লাহর দেওয়া বিধিবিধানের বাইরেও, এবং রাসূলের ওয়ারিস হিসেবে শাসক এরকম করতে পারে। এটা হচ্ছে আইনি বৈধতা আছে কিনা, ইসলামী আইনি বৈধতা আছে কিনা জোর করে হিজাব পরানোর, আছে। ইসলামের যে মিনিমাম বেস ক্রাইটেরিয়া, এর থেকে কমানোর কোনো সুযোগ নাই আইন করে। যেমন আইন করে একদিনের জন্য শুকর খাওয়া হালাল করে দেওয়া যায় না, বা অল্প একটু খাওয়া, কিন্তু গরু খাওয়া হারাম করে দেওয়া যেতে পারে, নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে। বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আমাদের হেফাজতির স্বার্থে যদি হয়, আমাদের পলিটিক্যাল সিচুয়েশন তো জানেন গরুর মাংস কেন্দ্র করে কি হয়, আমাদের একজন ইসলামী শাসক বলতে পারে যে আমরা গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলাম, এবং সেটা সবার উপরে ওয়াজিব হবে, বাইন্ডিং হবে। এরকম ইসলামী শরঈ ব্যাপার এটা। আর সেকেন্ড, এই শরঈ বিধান যেহেতু ইসলামী শাসক বা রাহবারকে অথরিটি দেয় এ ধরনের আইন প্রণয়ন করার, সো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নাই হিজাব করতে বাধ্য করার। দেন আমরা তখন উইজডমের আসপেক্টটা আলাপ করতে পারি। উইজডমের আসপেক্টটা কি? যদি হিজাব না দেওয়া হয় তাহলে বেহায়াপনা, অশ্লীলতা, পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন খুব সহজে প্রবেশ করবে। এবং হিজাব হচ্ছে এই জিনিসটার মতো একটা শো অফ ডিফারেন্স, এই জিনিসটার মতো সিম্বল, সেই হিসাবেও এটা ইউজ, এটা মাল্টিপল ইউজ কেস আছে। এই জন্য ইরানে হিজাবটা বাধ্যতামূলক। এটার উইজডম আসপেক্ট আছে। এইখানে আমরা যে বাংলাদেশে মেয়েরা বা আমাদের দেশে মেয়েরা অথবা ওয়েস্টে মেয়েদের স্বাধীনতা বলতে শুধু কিছু খাবার খাইতে পারে, একা একা রাস্তায় চলতে পারে, এগুলোকে স্বাধীনতা হিসেবে দেখানো হয়। ইরানের সোশ্যাল কনটেক্সটে এগুলো কোনো স্বাধীনতার ব্যাপারই না। আপনারা দেখবেন এখন ইরানের রাস্তায় মেয়েরা যেভাবে নেমে আসছে, মহিলারা যেভাবে নেমে আসছে, এবং ওরা সবসময় কোলের বাচ্চা নিয়ে রাস্তায় নামে। এটা শিয়া কালচার। কেননা কারবালায় বউ বাচ্চা সবাই নিয়ে গেছিলেন ইমাম হুসাইন, যার ফলে দেখবেন শিয়ারা যখন যা কিছু করে ওখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে।
কোলের বাচ্চা সুদ্ধা থেকে টোটাল ফ্যামিলি নিয়ে আসে। আমরা শুধু একা যুদ্ধ করি না, আমরা গোটা পরিবার নিয়ে যুদ্ধ করি, এই দৃষ্টিভঙ্গি। তো এখানে যে মহিলারা ইরানের রাস্তায় দেখবেন হিজাবি নন হিজাবি সবাই রাহবারের জন্য নেমে আসছে। এই জিনিসটা ইউনিক একটা ব্যাপার। তো হিজাব ওই একটা সিম্বল, একটা শো অফ ডিফারেন্স, এটা বাধ্য করা হয়। তবে এটার জন্য যে মাসা আমিনিকে মেরে ফেলা হয়েছে তা না।